প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। প্রিয় দর্শক, ঈদের আমেজ কিন্তু এখন আমাদের মাঝে আছে। সবাই কিন্তু ঈদের ছুটি শেষে এখন কর্মক্ষেত্রে ফিরেছে, কিন্তু ওই যে ঈদটা কেমন কেটেছে আমাদের সকলের, এটি একে অপরের সাথে সকলে মিলে এখন ভাগাভাগি করছি। সেই সাথে আমরা কিন্তু জানতে চাই এবার তারকাদের ঈদ কেমন ছিল। এবার যে এত এত কাজ আমাদের জন্য তারা এনে দিয়েছেন পর্দায়, তার আগে তাদের সেই অক্লান্ত পরিশ্রম এবং তার পরবর্তী এই যে আমাদের বিনোদন জগৎ নিয়ে আমেজ, সবকিছু নিয়ে আজ কথা হবে তারকাকথনের সেটে। যারা আছেন আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে তাদের সাথে পরিচয় করাবো। সাথে আছেন পরিচালক তানিম রহমান অংশু এবং সাথে আছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। শুভেচ্ছা দুজনকে। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। ঈদ পরবর্তী তারকাকথনের আজকে প্রথম লাইভ, অর্থাৎ আড্ডাটাও আজ নতুন জমজমাট উৎসবে পরিপূর্ণ। এবং এবার আমাদের টেলিভিশন পর্দা বিনোদন জগৎ মাতিয়েছিল সত্যি বলতে, আপনাদের কৃতিত্ব তো সেখানে ছিলই। একটি কাজ আমাদের সকলের নজরে পড়েছে এবং সকলের কাছে সমর্থিত হয়েছে, খালিদ, যেখানে দেখতে পেয়েছি দুজনকেই। এবং তানিম রহমান অংশু বলতেই তো ভিন্ন কিছু আমাদের কাছে সবসময় ছিল, আছে এবং থাকবে। খালিদ নিয়ে শুনতে চাই। খালিদের চিন্তাটা আসলে শুরু হয় গত বছর। আমি আমার যে স্ক্রিন প্লে রাইটার নাজিমুদ্দৌলা, ওর সাথে আমার অনেক কাজ হয়েছে। ওর সাথে আমি প্রথমে আমার চিন্তাটা শেয়ার করি, তারপর আমরা দুজন মিলে একটা গল্প রেডি করি, ও স্ক্রিন প্লেটা রেডি করে। এভাবেই কাজ শুরু হয়। এখানে একটা কথা আমি সবাইকে বলতে চাই, খালিদ নিয়ে যে প্রথমেই আসলে আমি পলাশের সাথে কথা বলেছি এরকম না, আমার আরও দু একজনের সাথে আগে কথা হয়েছিল, বাট কেউ আসলে বিলিভ করেনি গল্পটাতে। কারণ গল্পটা তো আসলে খুব সিম্পল একটা গল্প। এখানে আমার মানে গল্পটা সিম্পল হলো, এটা প্রেজেন্টেশন, এটা ট্রিটমেন্ট, এটা এক্সিকিউশন ওয়াজ ডিফারেন্ট। তো ওই জায়গা থেকে আমার সাথে পলাশের গত বছর বেশ কিছু টানা কাজ হচ্ছিল, এবং এটা ব্যাক টু ব্যাক পলাশের সাথে আমার থার্ড ফিকশন কিন্তু গত বছর থেকে। তো ওই সময় আসলে পলাশের সাথে এটা আমি শেয়ার করি এবং ও টোটালি বিলিভ করে এই প্রজেক্টটাতে, এই গল্পটাতে। এবং আমি তো আসলে সবসময় দেখে আসছি যে ওর অ্যাক্টিং ক্যালিবার কিন্তু অন্য লেভেলে, এটা আমি অনেক আগে থেকে বিলিভ করি। কারণ 3 বছর আগে ওর সাথে আমার আরেকটা ওটিটি প্রজেক্ট হয়েছিল, নাম তীরন্দাজ। তো সেই পলাশ আর আজকের পলাশ অনেক পরিণত, অনেক পরিপক্ক, এবং ও অনেক ডেভেলপড অ্যাজ অ্যান অ্যাক্টর। তো দেখেন, ওর নতুন করে ফেম বা পপুলারিটি পাওয়ার কিছু নাই। আর আমি এই প্রজেক্টটা অন্য কাউকে নিয়ে করতেই পারতাম, কিন্তু আসলে কেন ও? কারণ আমি আসলে দেখেছি যে ও আসলে নিজেকে ভাঙার চেষ্টা করে, ওর প্রতিনিয়ত নিজেকে গড়ার চেষ্টা করে। ওর যে ইনবিল্ট একটা ফেমাসিটি আছে বা পপুলারিটি আছে, সেটা বাইরে গিয়ে নিজেকে সে প্রমাণ করতে চায় অ্যাজ অ্যান অ্যাক্টর। এবং অ্যাজ আ পার্সন হি ইজ ভেরি ইন্টেলেকচুয়াল, যেটা আমরা হয়তো অনেকেই জানি না। সে অনেক সাহিত্যপনা, সে প্রচুর কবিতার বই পড়ে, গল্পের বই পড়ে, এবং তার বিভিন্ন চিন্তাভাবনার মধ্যেই আমি সেগুলো রেফারেন্স দেখতে পাই। তো ওই জায়গা থেকে না আমার হঠাৎ করে মনে হয় যে আসলে এই কাজটা আমার ওর সাথেই করা উচিত, এবং আমাদের সিংটাও সেই লেভেলে ভালো ছিল। তো ওইখান থেকেই আসলে পুরো জার্নিটা শুরু হয়। আমরা একটা টাইমে গিয়ে পুরো জিনিসটা নিয়ে বসি, প্ল্যানিং করি। আমাদের প্রোডাকশন হাউস, মানে আমাদের ব্যানার প্রডিউসার ক্লাব 11 এটার মধ্যে ইনভলভড হন। আব্বুর হায়দার মুন্না আমাদের প্রডিউসার, উনি ইনভলভড হন। এভাবে আস্তে আস্তে পুরো টিমটা রেডি করে আস্তে আস্তে জিনিসটা এই পর্যন্ত চলে আসে। বাট ইট ওয়াজ এ ভেরি হার্ড জার্নি, মানে ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট জার্নি, বাট ইট ওয়াজ ফান। ওকে, পলাশের কাছে একটু শুনতে চাই, এই যে পাশে ডিরেক্টর বসে নিজের এতগুলো প্রশংসা করলেন, কেমন লাগলো? না, নিজের না, ওর নিজের আপনার করলেন না? আলহামদুলিল্লাহ, মানে সবকিছু মিলেই ভালো লাগতেছে। আর অংশু ভাই তো আমার সবসময় পছন্দের ডিরেক্টর ছিলেন। আমি যখন অংশু ভাইকে চিনি তখন আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। ওই সময় থাকাকালীন আমি তখন অংশু ভাইয়ের কাজ দেখতাম, অংশু ভাইয়ের মিউজিক ভিডিওগুলো দেখতাম। তখন থেকে অংশু ভাই একটু ডিফারেন্ট কাজ করতো। সো অংশু ভাইয়ের সাথে আমি যখন প্রথম তীরন্দাজ করি তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে অংশু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ হচ্ছে। ওই কাজটা শেষ করার পরে আবার দীর্ঘ একটা বিরতি ছিল আমাদের। এরপর ব্যাক টু ব্যাক অংশু ভাইয়ের সাথে আমার 2টা ফিকশন করা হয়েছিল। সো ওইটার শুটিংয়ের মাঝখানে একদিন অংশু ভাই আমাকে খালিদের প্লটটা বলে। তো বলার পর আমার কাছে না খুব মানে এক্সাইটিং মনে হয়েছে যে এই গল্পটা তো খুবই জোস, মানে নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করার একটা সুযোগ আছে। তখন আমি বললাম যে ভাই, আমি আসলে মেন্টালি রেডি, এখন আমাকে আসলে পুরো কাজটার জন্য রেডি হইতে গেলে আসলে কী কী করা লাগবে, আপনি জাস্ট আমাকে একটা ব্রিফ দেন, আপনার ব্রিফ মতো করে দেন, আমি আগাবো। তারপর অংশু ভাই বললো যে পলাশ, তোমাকে আসলে একটা কঠিন জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। তোমাকে যদি খালিদ ক্যারেক্টারটাকে যদি ওন করতে চাও, তাহলে তোমাকে যে জার্নিটা দিতে হবে সেটার জন্য তুমি নিজেকে আগে প্রস্তুত করো। তখন আমি ভাবলাম আচ্ছা ভাই ঠিক আছে। তো প্রস্তুতের অংশ হিসেবে যেটা ছিল সেটা হচ্ছে যে আমার জীবনের আমার যত সুস্বাদু খাবার
এগুলো সব পরিত্যাগ করতে হবে। আপনি এমনিতে ভোজন রসিক? অবশ্যই, মানে আমি খাবার দাবার খুব পছন্দ করি। আচ্ছা। সো যেটা হচ্ছে যে একটা কঠিন ডায়েটের মধ্যে আসতে হবে, একটা কঠিন লাইফস্টাইলের মধ্যে আসতে হবে, প্রপার জিম, প্রপার ঘুম। কারণ আমরা খালিদের যে ক্যারেক্টারটা দেখছি যে ও একটা বক্সিং প্লেয়ার ছিল এবং বক্সার ছিল সে, এবং এর আগে লাইফের একটা জার্নি গেছে। সো স্ক্রিনে সেটাকে যদি মেক বিলিভ করতে হয় তাহলে আমাকে প্রত্যেকটা জায়গাতে সেটার আসলে প্রপার এক্সিকিউশনটা আমার প্রয়োজন। সো সেই জায়গা থেকে আমি আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করি। আমি সকাল বিকাল 2 বেলা আমি আমার অ্যাথলেট ট্রেনার ছিলেন আশরাফুল ভাই, ওনার মাধ্যমে আমি ট্রেন করি, এবং পরবর্তীতে আমাদের অ্যাডওয়ার্ড ভাই, উনি আমাকে পরবর্তীতে মার্শাল আর্ট, ফাইটিং এগুলো উনি আমাকে শেখান। ওকে, এরপরে অনেকগুলো স্কিল আসলে রপ্ত করতে হচ্ছে। এবং খুবই অল্প সময়ের মধ্যে, কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা অনেক সময় পাইছি। অল্প সময়টা আসলে কত মাসের জার্নি ছিল সেটা কি একটু বলতে পারেন? হাইয়েস্ট 2 মাস। 2 মাসের মধ্যে এত কিছু, এত স্কিলড একটা কাজ। তাও কম হতে পারে, 2 বছর কম হতে পারে। ওকে, আচ্ছা তাহলে খালিদ স্ক্রিনে কেমন ছিল পর্দায়, আমরা একটু ট্রেলারের মাধ্যমে দর্শকদের সাথে নিয়ে দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। কে বাঁচাতে হলে আমাদের সেলফ ডিফেন্সে কেসটা সাজাতে হবে। ওর অনেক ডেঞ্জারাস মানুষ। ভেতরে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম। নরকের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই। বাহ, এই এক নতুন পলাশকে আমরা দেখলাম আসলে পুরো জার্নি জুড়ে, প্রত্যেকটা স্ক্রিনে, প্রত্যেকটা সেকেন্ডে। আসলে এই যে পলাশ সামনে এগিয়েছে না সামনে খালিদ এগিয়েছে, কাকে বলবো আমরা? আমি তো বলবো যে পলাশ একটা খালিদ রূপে আসছে। সো দুইজনই তো একই মানুষ। তো একটা চরিত্রের ভিন্নতার কারণে হয়তো বা আমাদের চোখে এটা লাগতেছে। তো অবশ্যই খালিদের যে ব্যাপারটা ছিল, খালিদ চরিত্রটা আমি আসলে খুব এনজয় করছি সত্যি কথা বলতে। তো খালিদকে এখানে যতবারই আমরা রিং এর মধ্যে দেখেছি, এটা তো একটা ডিফারেন্ট কিছু আমাদের জন্য, আমরা যারা দর্শক বাঙালি আছি, বাংলা একটা চরিত্র কিভাবে দেখা। সো আপনি যখন রিং এর মধ্যে ছিলেন, ওই অনুভূতিটা কেমন ছিল আপনার জন্য, বা কোনোভাবে ইনজিওর্ড হয়েছে কিনা বা কোনো কিছু আছে? না, একদমই না। ওকে, আমি পুরো প্রজেক্টে একটা সময়ের জন্য আমি ইনজুর্ডও হই নাই, কারণ আমি আগের থেকেই বললাম না, আমি প্রপার প্ল্যান করে প্রপার প্রিপারেশন নিয়ে তারপর শুটিংয়ে আসছি, যাতে করে আমার কোনো প্রিপারেশনের ঘাটতির কারণে ডিরেক্টরের টিম বা প্রোডাকশন কোনো কারণে যাতে হ্যাম্পার না হয়, এটা আমার মাথায় ছিল সবসময়। আচ্ছা, যখন এই ধরনের সিন আপনি শুট করেছেন তানিম রহমান অংশু, তখন আসলে কিভাবে পলাশকে দেখতে চেয়েছেন এবং সেটি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পেরেছে স্ক্রিনে? যতখানি আমার এক্সপেকটেশনস ছিল তার থেকে বেশি। কারণ যেটা আমরা বারবার বলছি, ও বলছে যে আমাদের প্রিপারেশন টাইম ওয়াজ ভেরি ভেরি শর্ট, লো। তো ওই জায়গা থেকে আমাদের ও দর্শক অনেক ব্যস্ত থাকে, কিন্তু যথেষ্ট ব্যস্ত থাকে, ওর অনেক বিদেশে যাওয়া হয় এবং সে প্রচণ্ড ব্যস্ত আর্টিস্ট, কিন্তু হয়তো কাজ আমরা কম দেখি, কিন্তু সে প্রচণ্ড ব্যস্ত। তো সেই কারণে যে থরলি বসতে পেরেছি, অনেক প্ল্যানিং করতে পেরেছি, বা সময় সময় ওর সাথে আমার কথা হচ্ছে সেরকম না, বাট যখনই পেরেছি আউট অফ হিজ বিজি আওয়ার্স, মাই বিজি আওয়ার্স, আমরা কথা বলেছি, প্ল্যানিং করেছি, এক্সিকিউশন করেছি। তো ও আসলে কতখানি প্রিসাইজ ছিল এবং কতখানি পারফেক্ট ছিল, এটা একটা ছোট্ট কথা বলি আমি। ও যেটা বললো একটু আগে, যে ওর কারণ ও কোনো ইনজার্ড হয়নি, ওর কারণে কোনো ব্যথা পায়নি, বা ওর কারণে অন্য কেউ ব্যথা পায়নি। এটা আমাদের যে অ্যাকশন ডিরেক্টর ছিলেন অ্যাডওয়ার্ড, সে আরও ভালো বলতে পারতেন যদি এখানে থাকতেন। আমার মনে পড়ে না যে ওর কোনো এনজির কারণে কোনো শট কখনো কাট হয়েছে ইন টার্মস অফ অ্যাকশন। আর অ্যাক্টিংয়ের জন্য মনে হয় আমি প্রথম 2 দিন একটু ওকে গাইড করেছিলাম 2টা সিন, এরপর ওকে আর গাইড করাও লাগেনি আমার। সো হি ওয়াজ টু মাচ ইনটু দ্য ক্যারেক্টার। আমি নিজেই আসলে ওকে মনিটরে দেখে অবাক হয়ে যেতাম যে আমি ভয় পেতাম যে ওকে ক্যারেক্টার থেকে বেড়ে যাচ্ছে কিনা, মজা করছে কিনা। এটা সেটে অনেক মজা করে, দুষ্টামি করে, আমাদের সবার খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আমার টিমের সাথে ওর একটা অদ্ভুত ফ্রেন্ডশিপ আছে। তো আমি ভাবতাম যে ওকে বেড়ে যাচ্ছে কিনা, কিন্তু আবার এটা বলতাম না ওকে, আমি দেখতাম, অবজার্ভ করতাম, চুপচাপ দেখতাম যে ও কি সুন্দরভাবে আবার যখন অ্যাকশন বলার সাথে সাথে সে ক্যারেক্টারে ঢুকে যেত। এবং যেটা বললাম যে অ্যাকশনে ওকে কিচ্ছু বলা লাগেনি, একটা হাত যে 1 সেন্টিমিটার দূর থেকে নিতে হবে, তো অ্যাকচুয়ালি ইউ আর নট অ্যাকচুয়ালি পাঞ্চিং দ্য ক্যারেক্টার, ইউর অপোনেন্ট অর দ্য ভিলেন।
সো আমি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম যে ও কাউকে লাগা দিবে কিনা, কিন্তু এত সুন্দর প্রিসিশন যে 1 সেন্টিমিটার বা কয়েক মিলিমিটার দূর থেকে হাতটা নিচ্ছে এবং সেটা বোঝাও যাচ্ছে না, এবং রিঅ্যাকশন টাইম ইজ সো গুড, মানে আই ওয়াজ রিয়েলি অ্যামেজড যে কাজের একদমই ভালো এক্সপেরিয়েন্স তো লাগে। আপনার অনেকের সাথেই আছে, কিন্তু তবে এই যে পলাশকে যেভাবে আপনি পেয়েছেন, আপনার কি মনে হয় যে হি ওয়াজ সামহাউ ডিফারেন্ট দ্যান আদার্স? না, আসলে ডেফিনেটলি ডিফারেন্ট, কারণ আমি তো ওর সাথে কাজের অভিজ্ঞতা আমার অনেক দিনের নয়। বললাম 3 বছর আগে ফার্স্ট তীরন্দাজ বানাই, তারপর গত বছরই ওর সাথে আসলে আমার 2-3টা ব্যাক টু ব্যাক ফিকশন করা হয় যেগুলো এখনো রিলিজ হয়নি। তো ওকে যে অনেক বেশি করে চিনি সেরকমও না, কিন্তু এই কয়টা কাজের মাধ্যমে আমাদের বন্ডিংটা ডিফারেন্ট। আমরা অনেক মানে ও চায় না আমি ওকে অ্যাজ অ্যান আর্টিস্ট ট্রিট করি, হ্যাঁ আমি নিজেকে ওকে ওর ভাইয়ের মতো করে ট্রিট করি, আর আমার অভ্যাসই এরকম। আর আমার মনে হয় যে আমি যতজনের সাথে এই পর্যন্ত কাজ করেছি, যতজনকেই আসলে আমার কাজের মধ্যে আমার পাওয়ার অভিজ্ঞতা হয়েছে বা সৌভাগ্য হয়েছে বা তাদের হয়েছে, সবার সাথেই আসলে আমার একই ধরনের এক্সপিরিয়েন্স, যে দে ট্রাই টু ডু দেয়ার বেস্ট। এটা আসলে আমি কি করি আমি নিজেও জানি না, বাট এটা ফর সাম রিজন হয়তো হয়ে যায়। খুব যে কথা বলি, খুব যে ভাই ভাই করি সেরকমও না, কিন্তু এটা সামহাও হয়ে যায়। হয়তো আমার 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 মানে অরাইটাই হয়তো এরকম, মানে না, কিন্তু মানে ফ্রেন্ডশিপটা ওই অ্যাক্সেসিবিলিটি ওই মানে অ্যাকসেপ্টেন্স ওটা থাকে। আচ্ছা, খালিদের অডিয়েন্স রিঅ্যাকশনটা কেমন ছিল? আমি দুজনের কাছ থেকেই শুনবো, পরশের কাছ থেকে আগে শুনি। ভয়াবহ, মানে আমি এমন এমন জায়গা থেকে রেসপন্স পাইছি যারা সবসময় বলতো যে এই এটা তুমি, মানে আমরা তো এটা এক্সপেক্টই করতে পারতেছি না। আবার আমার এমনও জোনের বন্ধু বান্ধব আছে যারা সবসময় চাইতো যে বাংলাদেশে, আমি যখন আমি দেশে বাইরে যেতাম বন্ধু বান্ধব জিজ্ঞেস করতো এই বাংলাদেশে তোমাদের এই টাইপের কাজ হয় না, কবে হবে এরকম। আমার মনে মনে ইচ্ছে হতো যে হইলে তো ওরা একটু দেখতে পারতো। তো হওয়ার পরে মানে ওরাও যখন রিয়াকশনটা দিছে ভালো লাগছে, বা আমার আশপাশের বা আমার ফ্যান ফলোয়ার যারা আছেন ওনারাও অনেক অদ্ভুত একটা রিয়াকশন দিছেন যে পলাশকে একটু অন্যভাবে আমরা দেখতে পারছি, একটা অন্যরকম একটা চরিত্রে। তো আমার এই জিনিসটা মজা লাগে আসলে, যে আমি ভাই যেটা বললেন আমার কাজটা হয় কম, ধরেন বছরে 4-5টা কাজ করি আমি, কিন্তু ওটা প্রিপারেশনটা থাকে অনেক দিনের। সো মানুষের মাথায় এটা রয়ে যায়। যেমন এবার ঈদে আমার খালিদ এবং এছাড়া আরেকটা প্রোডাকশন আসছিল আমার, সো হোসেনের গল্প এটার নাম। তো যেটা হচ্ছে খালিদ যে করলাম, মানুষপটে কিন্তু খালিদটা রয়ে গেছে। আর আমি যদি কোরবানি দেবার তারপরে যদি আবার একটা প্রজেক্ট করি, সেখানে যদি ওনারা চরিত্র নিয়ে আসি, মানুষের মাথা আবার সেটা রয়ে যাবে, কারণ ও তো আমাকে কম দেখে এবং যেটা দেখে সেটা খুব পারফেক্টলি দেখে, দ্যাটস ওর ব্রেনে থাকে। মানুষ কম দেখলেও কিছু কিছু চরিত্র আছে যে মানুষের মনে অনেক গভীরভাবে ছাপ ফেলে যায়, বিশেষ করে যখন কেউ কোনো চরিত্রে খুব বেশি ভালো করেন। বাংলাদেশে একটা ট্রেন্ড আছে যে ওই ধরনের চরিত্রে বা ওই ধরনের কাজে তাকেই বারবার করে ডাকছে। সেই ক্ষেত্রে ভবিষ্যতে যদি খালিদের মতো আরো কোনো চরিত্র পাওয়া হয়, আপনি সেখানে কাজ করবেন কিনা? এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে খালিদ 2 আমরা পাবো কিনা, আপনি একটু বলেন। ভবিষ্যতে যদি খালিদের মতো করে যদি আর যদি কোনো কাজ হয়, সেটা যদি অংশু ভাই যদি করে তাহলে হয়তো করতে পারি। অংশু ভাই বাদে হলে না, না মনে হয় না, কারণ আমি কখনো রিপিটেড জিনিস পছন্দ করি না। যেমন আমি যখন ব্যাচেলার পয়েন্টে কাবিলা করছি, এরপরে অসংখ্য মানুষ, অসংখ্য ডিরেক্টর আমাকে এই চরিত্রের জন্যই ডাকছিল, কিন্তু আমি কখনোই করিনি। আমি কিন্তু নোয়াখালী ভাষায় ব্যাচেলার পয়েন্ট ছাড়া আর কখনো কোনো প্রোডাকশনে আমি নোয়াখালী ভাষায় আমি কথা বলিনি, কোনোদিনও বলিনি। কিংবা ব্যাচেলার পয়েন্ট ছাড়া আমি এরকমও করি নাই যে আমি 4-5টা সিরিয়ালে কাজ করছি, এটাও আমি কখনো করিনি। কিন্তু অভিনেতার জন্য এটা অনেকটা রিস্ক হয়ে যায় না, যে কাজ কমে যাওয়া বা পপুলারিটিতে আবার কোনো হ্যাম্পার হবে কিনা? একদমই না, একদমই না। আমার নিজের প্রতি আমার একটা অনেস্ট কনফিডেন্ট আছে যে আমি যদি কাজটা ভালোভাবে করি, অনেস্টলি যদি করি, মানে আলহামদুলিল্লাহ আমি এটার ফিডব্যাক পাবো ইনশাআল্লাহ। আমার এগুলো নিয়ে ভয় নেই। তানিম রহমান অংশের কাছে ওই কন্টিনিউটি নিয়ে জানতে চাই যে খালিদের যদি কোনো কন্টিনিউটি আমরা পাই বা খালিদের কোনো সিকুয়াল আমরা পাবো কিনা, যদি তিনি বলে দিয়েছেন আপনাকে ছাড়া কিন্তু তিনি খালিদ রকমের চরিত্র নিয়ে আর কাজ করবেন না। হ্যাঁ, মানে যদি খালিদ আমরা বানাই তাহলে তো অবশ্যই ওটা পলাশকে নিয়েই বানাবো, এই ধরনের কিছু আমি নিজেও রিপিট করব না। সেটা খালিদ হলে সেটা পলাশই হতে হবে, অন্য কাউকে দিয়ে তো হবে না। আর আই এম রিয়েলি গ্ল্যাড যে ওইভাবে চিন্তা করেছে যে যদি খালিদের মতো করে অন্য কোনো চরিত্র করতে হয় সেক্ষেত্রে এটাই করবে, অন্যটা করবে না এবং আমার সাথেই করবে। সো এটা ডেফিনেটলি শোজ যে উই হ্যাভ দ্য বন্ডিং অ্যান্ড দ্য সিং গোয়িং। আর খালিদ 2 আসবে কি না এটা আসলে একটু আমাদের অপেক্ষা করতে হবে। এটা যদি আসে তাহলে আমরা সময় মতোই জানতে পারবো, অনেক বড় করেই জানতে পারবো। এখন আমরা এই সম্বন্ধে মানে আমাদের উই হ্যাভ টু ওয়েট।
ওকে, সো উই উইল ওয়েট। অডিয়েন্স Yeah, যারা we খালিদ have দেখে to. ভালোবেসেছেন তারা একটুখানি অপেক্ষা তো করতেই পারবে। আচ্ছা, প্রত্যেকটা ডিরেক্টরের নাকি ভিন্ন ভিন্ন কিছু জনরা থাকে, আমেজ থাকে, যে সে এক ধরনের কাজকে ভিন্নভাবে উপস্থাপন করতে পছন্দ করে। আমরা অনেক পরিচালককে দেখেছি এক ধরনের কাজকে বিভিন্নভাবে উপস্থাপন করেছে। সেক্ষেত্রে আপনার কি নির্দিষ্ট কোনো জনরা আছে নাকি আপনি খুব ডাইভার্স, কোনটা? না, আমার কোনো নির্দিষ্ট জনরা নেই। আমি আসলে সব ধরনের জনরায় কাজ করতে চাই এবং দ্যাটস মাই আলটিমেট গোল, এবং আমি ওটাই করে এসেছি ওভার মাই ক্যারিয়ার। আমি ভার্সিটালিটিতে বিশ্বাস করি। আমার মনে হয় যে একটা ডিরেক্টর যদি পরিচালনাটা জানেন, কিছু হলেও বোঝেন, তার আসলে সব ধরনের কাজ করার একটা এক্সপিরিয়েন্স বা একটা পারদর্শিতা থাকা উচিত, যেটা হয়তো সবার পক্ষে সবগুলো ঠিকমতো বানানো সম্ভব না, বাট অ্যাটলিস্ট ট্রাই করা উচিত। মানে আমি ওটাই চেষ্টা করে আছি। আমি যে ধরনের মানে চরিত্র করে না তাকে দিয়ে সেটাই করাতে ভালোবাসি, নয়তো একদম নতুন কাউকে নিয়ে অন্য কিছু করতে ভালোবাসি। ওকে, মানে আমি চ্যালেঞ্জ না হলে আসলে আমি স্পার্ক বা কিকটা পাই না বানানোর। মানে আমার লাইফ ইজি হয়ে গেলে আই ডোন্ট ফিল গুড। মানে একটা অনেক বড় একটা আর্টিস্ট আসবে, আমরা তাকে নিয়ে যে গল্পটা অনেকবার দেখেছি এরকম একটা গল্পই আমি আবার বানাবো, দ্যাট মেক্স মাই লাইফ ইজিয়ার। মানে আমি ওটা এনজয় করি না। ওকে, একদমই। এতক্ষণ তো আমরা আসলে কাজের গল্প শুনলাম এবং ঈদ পূর্ববর্তী যেটি বলছিলাম যে ঈদের আগে আপনাদের খুব একটা হেকটিক জার্নি যায় এই কাজগুলো উপহার দেওয়ার জন্য, সেটা তো কাজের জায়গা। তবে ঈদের সময় যা হলো বা এই ভ্যাকেশন পিরিয়ডে অ্যাজ অ্যান অডিয়েন্স আপনারা আসলে কেমন ছিলেন, কাদের কাজ দেখেছেন তানিম রহমান অংশু? আমি আসলে অনেস্টলি আমি অনেক কাজ দেখতে পারিনি এখনও, আর আমার আসলে দেখাও হয় না। বাট আমার যদি আমি কালকে বলছিলাম একজন আমার সাংবাদিক ভাইকে, উনি জিজ্ঞেস করছিলেন যে আমি আমার কাজের বাইরে আর কোনটা দেখেছি। আমার কাছে পার্সোনালি যতটুকু দেখেছি, আমার কাছে আজান নামে একটা ফিকশন এসছে, সেটা ভালো লেগেছে। হোসেনের গল্প, হোসেনের গল্প আমি যখন আসলে তৈরি হচ্ছিল, ওটা পোস্ট প্রোডাকশন চলছিল, তখনই আমি দেখেছিলাম। অ্যান্ড হি হ্যাভ ডান আ ওয়ান্ডারফুল জব উইথ দি অ্যাক্টিং। আমি বলেছিলাম যেটা মানুষ ভালোবাসবে, মানে কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হোয়াট হি হ্যাভ ডান সো ফার। অ্যাক্টিং মানে খুবই ভালো অ্যাক্টিং করেছে, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ক্যারিড অ্যাওয়ে বাই মাইসেলফ, অনেক ভালো লেগেছে। আর আরেকটা কাজ মনে হয় আছে মানুষ কি বলবে। এই তিনটা কাজ আমার কাছে মনে হয় যে একটু অন্যরকম করে করার চেষ্টা করা হয়েছে, কারণ আমার একটু অন্য ধরনের কাজ পছন্দ। মানে একটু অন্য ধরনের মেসেজ দেওয়া, অন্য ধরনের একটা ডায়নামিক্সের মধ্যে থাকা, বলার ধরনটা ডিফারেন্ট, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। এটা আমার পার্সোনাল পছন্দ। এটা মানে এছাড়া ফুল ফ্লেজড কমার্শিয়াল ফিল্ম এগুলার কি নট আ ভেরি বিগ ফ্যান? অফকোর্স, মানে কমার্শিয়ালিজম না থাকলে তো ইন্ডাস্ট্রি বাঁচবে না। কমার্শিয়ালিজম তো থাকতে হবে। কমার্শিয়াল ফিল্মও ভালো লাগে, বাট সেটার মধ্যে একটা আন্তরিকতা বা একটা এনগেজমেন্ট থাকা দরকার। ক্রিঞ্জ হয়ে গেলে ভালো লাগে না দেখতে আসলে। ওকে, মানে আপনি যদি একটা চেনা গল্পকে একটু অন্যভাবে পরিবেশন করেন এবং সেটার মধ্যে যদি একটা নিজস্বতা থাকে, সেটা আমাকে অ্যাট্রাক্ট করে আসলে। ওকে, পলাশের ক্ষেত্রে কেমন? এবার অডিয়েন্স হিসেবে কি কি কাজ দেখেছেন? এবার তো আমি ঈদের সময়টাতে আমি কাতারে ছিলাম, সো আমি একটু ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল, তো সেটা শেষ করার পর বাকি টাইম ফ্যামিলির সাথেই ঘুরছি। সো যেহেতু ঈদের আগে অনেকটা সময় কাজের মধ্যে ছিলাম, তো এই সময়টাতে আসলে পুরো টাইম আমার ফ্যামিলির জন্য। সেই অর্থে মানে অনেকগুলা কাজ দেখা হয়েছে এরকম না, তবে ফ্যামিলি সহ বসে আমরা সবাই মিলে হাউস সুইটটা দেখছি। এটা আমরা প্রিমিয়ার সময়ও দেখছিলাম, এবার ফ্যামিলি সহ আবার দেখলাম। এখানে আমি নিজেও ছিলাম, সো এটা দেখলাম। আমার আরেকজন পছন্দের ডিরেক্টর আশিক ভাইয়ের মানুষ কি বলবে, এটা গতকালই দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে কাজটা। আর এই তো মানে এই দুই একটা কাজের বাইরে এখন পর্যন্ত কিছু দেখা হয়নি, বাট সামনের দিনগুলোতে প্ল্যান করা আছে কখন কোনটা দেখব। আচ্ছা, প্ল্যান করা আছে যেহেতু, তার মানে লিস্টেও তো নামগুলো আছে, আমরা কি নামগুলো জানতে পারি? মানে আমার ওয়াইফকে নিয়ে আমার ইচ্ছা ছিল যে আমরা একটু সিনেমা হলে যাব। সিনেমা হলে গিয়ে এবার যেহেতু অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, তো সিনেমা একটা একটা করে দেখার চেষ্টা করব। সবগুলো? হ্যাঁ অবশ্যই, মানে টোটাল তো এবার 4টা সিনেমা রিলিজ হয়েছে, 4টা বা 5টা। সো প্ল্যান করে রাখছি আর কি, এই সপ্তাহে এটা দেখবো, পরের সপ্তাহে এটা দেখবো, এভাবে করে একটু প্ল্যান করে রাখছি। আচ্ছা, বড় পর্দায় আপনাকে কবে দেখা যাবে এরকম প্রত্যাশা কি আমরা করতে পারি? প্রত্যাশা তো অবশ্যই করতে পারেন, আমারও একটা প্রত্যাশা আছে নিজের প্রতি। সেটা আসলে আমি মনে করি যে সময় আমাকে বলে দেখ কখন আমার যাওয়া উচিত, কারণ ওটা তো আরেকটা প্রিপারেশনের ব্যাপার। আমি যখন ফিকশন করতে আসছি বা অভিনয় করতে আসছি, তখন কিন্তু আমি জানিই না যে আমি আদৌ কখনো অভিনয় করবো কিনা। আজকে যখন আমি চ্যানেলেতে যখন ঢুকতেছিলাম, তখন আমি খুব নস্টালজিক ফিল করতেছিলাম এই কারণে যে আমি যখন সহকারী পরিচালক ছিলাম, তখন আমি কিন্তু চ্যানেলের এই সামনের আপনাদের এই রিসিপশনের এখানে বসতাম, চ্যানেলে সিডি জমা দিতে আসতাম আর কি, আমাদের প্রজেক্টগুলো জমা দিতে আসতাম।
সো আমি এইগুলো ভাবতেছিলাম আজকে চ্যানেলেতে যখন ঢুকতেছিলাম, কিন্তু আমি তো কখনো চিন্তা করি নাই যে এই চ্যানেলেতে আমি আবার কখনো লাইভে বসবো। সো এটা আসলে অনেক কিছুই ঘটে লাইফে, যেটা আসলে মানে আমাদের ভাবনার মধ্যে থাকে না। সো আমার কাছে মনে হয় সিনেমাটার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়তো এরকম হইতে পারে যে আমি হয়তো সিনেমা করলাম, এটা হয়তো বা মানুষ থাকে না যে এক্সপেক্টই করে না এরকম একটা কিছু পলাশ করে ফেলবে। সো দেখা যাক না কি হয়। উই আর অলসো অনার্ড অ্যান্ড প্রিভিলেজ যে আপনি আমাদের অনুষ্ঠানের এই আয়োজনে অংশ হয়েছেন, এবং আপনি এডি হিসেবে হন, একজন আর্টিস্ট হিসেবে হন, যখনই যেভাবেই আসেন না কেন, আমরা চ্যানেলে সবসময় চেষ্টা করবো আপনাকে আমাদের করে নেওয়ার, এবং আপনি আমাদের পরিবারেরই সদস্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো এই যে বিভিন্ন চরিত্রের কথা বলছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে আবার বিভিন্ন চরিত্র, আবার আপনাকে কিন্তু সবাই হাস্যরসাত্মক চরিত্র দিয়ে চিড়েছিল, সকলের কাছে পরিচিত ছিল। কাবিলা এবং খালিদ, ব্যক্তি জীবনে এর কোনো প্রতিফলন আছে কিনা, বা আপনি আসলে কেমন সত্যি বলতে? ব্যক্তি জীবন আমি খালিদও না কাবিলাও না, ব্যক্তি জীবন আমি পলাশ, এবং এদের কারোর সাথে আমার কোনো মিল নেই আসলে। আচ্ছা, মানুষ মনে করে আমি হয়তো ব্যক্তি জীবনও হয়তো এরকম, কারণ আমি জানি না আসলে, মানে আমি এটার কোনোটাই না। তবে হ্যাঁ, যেটা থাকে আর কি, ধরেন কাবিলাটা তো আমার যদি ব্যক্তিগত জীবনে যদি আমি এরকম আড্ডাবাজ না হইতাম, বা ব্যক্তিগত জীবনে যদি আমি একটু ফান লাভিং না হইতাম, হয়তো আমি কাবিলা চরিত্রটা করতে পারতাম না। আবার ব্যক্তিগত জীবনে আমি যদি একটু নিজের থেকে জিম না করতাম, নিজের থেকে যদি নিজের প্রতি কনসিয়াস না থাকতাম, হয়তো আমি খালিদে করতে পারতাম না। তো কিছু একটা প্রতিফলন তো আসলে মানুষের জীবনে থাকি, যেটার কারণে হয়তো আপনার ওই চরিত্রটা করতে ইজি হয়। সো হাস্যরসাত্মক চরিত্রর মাধ্যমে আমার শুরু, এবং এটা দিয়ে মানুষ আমাকে অ্যাকসেপ্ট করছে, এখনও করে, সামনেও হয়তো বা করবে। কিন্তু এর পাশাপাশি আমি চাই ভিন্ন ভিন্ন পরিচালক যদি আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রের জন্য অ্যাপ্রোচ করে, এবং সেই চ্যালেঞ্জটা নিতে আমি রাজি আছি, এবং আমি চাই সেটা করতে। ওকে, অংশ ভাই আপনি কি বলবেন? তিনি তো বললেন যে ব্যক্তিগত জীবনে কোনোটির ছাপ তার নেই, আপনি তো তাকে দেখেছেন, খানিকটা তো বললেন আছে, আপনার কাছে কি মনে হয় না, কোনটা ও আছে? বলে দিয়েছে আসলে, মানে ও কিন্তু বলেই দিয়েছে, খুব সুন্দরভাবে বলেছে যে ও দুটার একটাও আসলে ও না, যেটা আমি আগে বলছিলাম যে আমি যখন আসলে ব্যক্তিগতভাবে ওকে চেনা শুরু করি, আই ওয়াজ অ্যামেজড। ওকে দেখলে আসলে বোঝা যাবে না, ওর কথা হয়তো আপনি যদি এখান থেকে বেরিয়ে ওর সাথে গল্প করেন বাইরে বুঝবেন না, বাট ওর মধ্যে খুব বড় একটা ইন্টেলেকচুয়াল মানুষ বসবাস করে। হ্যাঁ, এবং এটার বিস্তৃতি অনেক অনেক বড়, এটা বলে বোঝানো যাবে না। এবং সে খুবই খুবই ম্যাচিওর একজন মানুষ, যেটা তাকে দেখে বোঝা যায় না, ইন টার্মস অফ ওয়ার্ক, ইন টার্মস অফ বিজনেস, ইন টার্মস অফ এভরিথিং, এন্টারপ্রেনারশিপ, সব কিছু। মানে চিন্তারও বাইরে, এত ডিটেলে সে চিন্তা করে, এত ফিউচারিস্টিক চিন্তা তার। তো যেটাও বললো একদম অ্যাকুরেট বলেছে যে ও আসলে কাবিলাও না, ও আসলে খালিদও না, বাট ও আসলে সব ধরনের কাজই করতে চায়, এবং অবশ্যই সে চরিত্রকে এখানে মূল্যায়ন করবে। যদি চরিত্র পছন্দ হয়, ক্যারেক্টারটা পছন্দ হয়, স্ক্রিপ্ট পছন্দ হয়, সেক্ষেত্রেই সে করবে, এবং সে বেছেই কাজ করবে। বাট সে ভালো ভালো কাজ করতে চায়, সে নিজেকে ভাঙতে চায়, গড়তে চায়, এই ঘর মানে ভাঙা গড়ার মধ্যে দিয়ে সে যেতে চায়। এটা সব আর্টিস্টের মধ্যেই নেশা থাকে। পরিচালক হিসেবে এই গুণগুলো আসলে আপনার মধ্যেও আমরা পেয়েছি, যে আপনি প্রত্যেকটা কাজে আসলে নতুনত্ব দিয়েছেন, ভেঙেছেন নিজেকে সব সময়। আপনার কাছ থেকে অনেক ভিন্ন ধারার কাজ আমরা পেয়েছি। ফুল ফ্লেজড কাজ কবে পাচ্ছি আপনার কাছ থেকে? হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, এবং সবাই জিজ্ঞেসও করে আমাকে, অলমোস্ট 4 বছর। প্রিপারেশন চলবে, এবং ইচ্ছা আছে যে বছর শেষ নাগাদ একটা কিছু শুরু করে দেয়া যায় যদি। মানে আমরা আসলে চাই আসলে অংশু ভাইয়ের পরবর্তী সিনেমাটা আসুক। মানে এখন যে সিনেমার একটা জয় জয়কার চলছে, এখানে অংশু ভাই আবার তার নামটা দেখ, এটাও আমরা চাই। কারণ আমার নিজের মনে আছে, আমাদের পুরো টিম সহ আমরা নডারেই একসাথে দেখছিলাম সবাই মিলে, এবং নডরে এমন একটা চলচ্চিত্র প্রচন্ড ছিল, এনজয় করছিলাম আমরা তখন। এমন একটা চলচ্চিত্র নডরে আসলে ছিল যে অনেক দিন বাদে আমরা দেখেছি মানুষকে হলমুখী হতে। মানে আমারও মনে আছে, আমিও প্রথমবারের মতো প্রায় 10-15 বছর পর হলে গিয়েছিলাম নডরে দেখতে। হ্যাঁ, এবং বিশেষ করে এটা গানগুলো যখন রিলিজ হয়েছিল, ও মাই গড, মানে সারাদিন শুনতাম, এরকম হয়েছিল আমাদের। সো খুব এনজয় করছে। তো আমিও ব্যক্তিগতভাবে চাই যে আসলে অংশু ভাই আবার সিনেমা বানাক, এবং আমরা অংশু ভাই সিনেমার জন্য ওয়েট করব। নিজেকে নিচ্ছি, ওই ফিট ইন করছি আছে এখন, মানে যে সিচুয়েশন, যে ফ্লোটা চলছে ইন্ডাস্ট্রিতে, ওখানে আস্তে আস্তে ফিট ইন করছি, যেহেতু আসলে 4 বছরের অনেকটা বড় গ্যাপ। তো প্রিপারেশন চলছে, ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে। সবাই যেহেতু চায়, আমিও অনেকদিন ধরে নিজে অপেক্ষায় আছি। আমরাও অপেক্ষায় আছি আসলে। পরশের কাছে একটু শুনতে চাই, আগামীতে তার লাইন আপে কি কি কাজ আছে, বা কি ধরনের কাজ করতে চায় সে? আগামীতে কোরবানিদের জন্য কিছু কিছু গল্প সিলেক্ট করতেছি অভিনয়ের জন্য। অনেক স্ক্রিপ্টই তো আসে, তো এর মধ্যে আমি সিলেক্ট করি যে কোনটা আসলে আমি করলে ওয়ার্ক করবে কাজটা। তো এরকম এখন পর্যন্ত 2টা গল্প পাইছি, তো আপাতত 2টাই করব, এর বেশি হয়তো বা করা হবে না আমার।
ওকে বা একটা করতে পারি হয়তো বা সর্বোচ্চ এই। আর এর বাইরে ধরেন আমি প্রথম একটা ওয়েব সিরিজ বানাচ্ছি অ্যাজ এ ডিরেক্টর। জি, আচ্ছা তো সেটা হয়তো আগামী শীতে শুট করব, কারণ আমার ওইটার জন্য একটু ওয়েদারটা একটু মানে শীতকালীন ওয়েদার প্রয়োজন আর কি। সেটি নিয়ে আসলে গল্পে হবে। তো পলাশকে আমরা নির্মাতা হিসেবেও দেখতে পারবো এবং তার গল্পও তো নিশ্চয়ই শুনবো। তখন নির্মাতা ভার্সেস নির্মাতা একটা আলাপ কিন্তু আমাদের তখন হতেই পারে। আচ্ছা, হলিডে কি শেষ হয়ে গেছে দুজনেরই, বা পলাশের ক্ষেত্রে কি এখনো কি কাজে ফেরা হয়েছে? না, কাজে ফের এখনো হয়নি। আমি এখনো হলিডে মুডেই আছি। মানে আমার ভাল লাগে আসলে, মানে আমার অফিস এবং আমার পরিবার এই দুইটাকে আমি খুব এনজয় করি। সো এই সময়টা আমি যত কাটাতে পারবো ততই ভালো লাগবে আমার কাছে। এর পাশাপাশি ধরুন আমার অনেক বড় একটা ফাউন্ডেশন আছে, ডাকবাক্স ফাউন্ডেশন। তো এইটার অনেক কাজ থাকে আর কি। বাক্স ফাউন্ডেশন কি কাজ করে, কি ধরনের কাজ? এটা আমার একটা সোশ্যাল অর্গানাইজেশন। এটা আমার অনেক বছর ধরে, বিগত প্রায় 6 বছর ধরে আমার এটা চলতেছে, এটার কাজকর্ম। সো সেটা আমি আমার নাখালপাড়ার এলাকা থেকে কাজ করে এই ফাউন্ডেশন। এটা আমি বিভিন্ন মানুষদের জন্য। তো আমার প্রথম টার্গেটটা হচ্ছে যে এটার মাধ্যমে আসলে দেখেন ফাউন্ডেশনগুলো যেভাবে হয় আর কি, যে মানুষকে আপনি একটা কোনো কিছু দান করলেন বা কোনো কিছু ইয়ে করলেন, বা এইটার আসলে ডেপথ বা এটা আসলে ইম্প্যাক্টটা আপনি বেশি দিন পাবেন না। কিন্তু যদি আপনি একটা গ্রুপ অফ পিপল, মানুষকে যদি আপনি যদি কর্মসংস্থান তৈরি করে দেন, তাহলে ওইখান থেকে আপনি এটা একটা বেনিফিট পাবেন। যেমন আমি এই প্রসঙ্গক্রমে আপনাদের চ্যানেলের কথা আবার একটু বলবো। আমি অনেক বছর আগে শাইখ সিরাজ স্যারের একটা প্রোগ্রাম দেখতেছিলাম, যেখানে উনি হাইড্রোফোনিক নিয়ে একটা ইন্টারভিউ নিয়েছিলেন একজনের। তো আমি সেই ইন্টারভিউটা এবং পুরো প্রতিবেদনটা আমি দেখছিলাম, এবং দেখার পরে আমি ওইটা নিয়ে স্টাডি করা শুরু করছি যে হাইড্রোফোনিক নিয়ে আমি একটু পড়াশোনা করব। তো পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে বাংলাদেশে এটার অনেক বড় একটা সম্ভাবনা আছে। সো আমি আসলে ওইটারই আমার ফাউন্ডেশনের মাধ্যমে ওইটারই একটা প্রিপারেশন নিচ্ছি, যে আমিও অসংখ্য আমাদের সমাজে যারা থাকে না যে পড়াশোনার পাশাপাশি কাজ করতে চায়, এরকম অনেক শিক্ষিত যুবকদেরকে আমি এখানে ইনভলভ করতে চাই, যারা আসলে হাইড্রোফোনিক কৃষিকাজের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করবে, এবং এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট যাতে পড়ে আর কি আমাদের বাণিজ্যে, বা এটা তো আমরা চাইলে এক্সপোর্টও করতে পারি এই সবজিগুলো। সো ওইটারই একটা প্রিপারেশন নিচ্ছি এবং আশা করি যে এটা নিয়ে আমি সামনে অনেক বড় পরিসরে কাজ করব। আমি বলছিলাম একটু আগে ওর চিন্তা ভাবনার ডেপথ কতখানি। সত্যি তাই, অনেক ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। আগামীতে আবারও দেখা হবে এবং শুভকামনা দুজনের জন্যই, কাজের জন্য। ভালো থাকবেন। দর্শকদের থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে। আপনাদেরকে কিন্তু ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন।